জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ল 1 কার্যদিবস। কাল শুরু রাকসুতে। বরিশালে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের কর্মী আটক, প্রতিবাদে ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ। কাল চালু হচ্ছে মৌলানা ভাসানী সেতু। ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমবে 135 কিলোমিটার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থীর সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। আগামী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়ন গ্রহণ ও বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। সকাল 9টা থেকে পুরাতন প্রশাসনিক ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা কার্যক্রম শুরু হয়। একই সাথে সংশ্লিষ্ট হলগুলোর নমিনেশন ফর্মও সংগ্রহ ও জমা নেওয়া হচ্ছে। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম জানান, প্রথম দিনে 21টি হল সংসদের জন্য 86 জন মনোনয়ন সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন 46 জন প্রার্থী। আশা করেন সবার সহযোগিতায় অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে। ক্যাম্পাসে সেই সব সচেতন শিক্ষার্থীরা যারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগ্রাম করেছে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাজ করেছে, সেই সব শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটা প্যানেল করতেছি। জাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হবেন আবরার শাহীর। যাচ্ছি তার কাছে। আবরার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে রাকসু নির্বাচনের কেমন তোড়জোড় চলছে বা নির্বাচনী প্রক্রিয়া কেমন হবে, বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত খসড়া ভোটার তালিকাতেই আছে। আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার কথা। তবে খসড়া ভোটার তালিকাতে এখানে 25,127 জন ভোটার পাওয়া গেছে, যাদের মধ্যে পুরুষের সংখ্যা 61.45 এবং নারীর সংখ্যা 38.55%। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হচ্ছিল এখানকার যিনি সিইসি আমজাদ হোসেন স্যারের সাথে, এবং তিনি যেটি বলছেন যে রাকসু নির্বাচনে আগামীকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা এবং হলেই ভোট কেন্দ্র থাকছে, ফলে হলে ভোট কেন্দ্র নিয়ে কোনো শঙ্কা নেই। আমাদের সাথে একজন প্রার্থী এই মুহূর্তে যোগ দিচ্ছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। নির্বাচন কমিশন যে আশ্বাসগুলো দিয়েছে এবং এখন পর্যন্ত যে প্রস্তুতি, তাতে কি আপনারা সন্তুষ্ট কিনা? দেখুন, নির্বাচন কমিশন আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল, আমরা লিখিত আকারে প্রস্তাবনা দিয়েছিলাম। আমাদের মূল যেই দাবিটা ছিল যে ভোট কেন্দ্র নিয়ে, এই রাকসুর যে ভোট কেন্দ্র হবে সেটি হলে, আবাসিক হলে না করে আমরা চেয়েছিলাম একাডেমি বিল্ডিংয়ে, এবং আমাদের সঙ্গে আরো অন্যান্য সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে আরো অন্যান্য সংগঠন সে দাবি জানিয়েছিল। কিন্তু সেই দাবিকে তোয়াক্কা না করে প্রশাসন যদি আমাদের দাবির কথা না শোনে, তাহলে এই রাকসু প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আমরা মনে করছি। এখন পর্যন্ত আপনাদের প্রস্তুতি কতক্ষণ? আগামীকাল থেকে তো মনোনয়ন নিতে পারবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি বৃহৎ সংগঠন এবং একটি ছাত্রবান্ধব দল, এবং আমাদের হলগুলোতে আমরা গত পরশুদিন কমিটি ঘোষণা করেছি। আমাদের অনেক নেতাকর্মী রয়েছে এবং আমাদের এই সমস্ত নেতাকর্মী নিয়ে আমরা সবাইকে প্যানেলে রাখতে পারবো কিনা, এটা নিয়ে আমাদের ভিতরে একটা দোলাচল চলছে। সেখানে অনেক আমাদের মেধাবী বুক তারা বাদ যাবে, অনেককে আমরা হয়তো প্রদান করতে পারবো। আমাদের পর্যাপ্ত সংখ্যক নেতাকর্মী রয়েছে এবং প্যানেল দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আছে। আগামীকাল কি মনোনয়নপত্র আপনারা নেবেন? সেটি নির্ভর করবে প্রশাসন আমাদেরকে কিভাবে দেখছে, এবং আমাদেরকে তারা দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরেও তারা যদি আমাদের যৌক্তিকতার দাবিগুলো তারা যদি না মেনে নেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেব কি নেব না সেটি আমরা সময় বলে দেবে। অনেক ধন্যবাদ। শ্রেয়া, শুনছিলেন যে শিক্ষার্থী যারা রয়েছেন প্রার্থী, তাদের ধন্যবাদ আবরার আপনাকে। রাকসু নির্বাচনের খবর জানাতে রাজশাহী থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আবরার শাহীর। এবারে আমরা যাচ্ছি জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী অপু ওহাব। অপু, জাকসু নির্বাচনের কি কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানান। 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচন হচ্ছে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21টি হলের যে সংসদ রয়েছে, হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো মনোনয়নপত্র জমা দানের এবং গ্রহণের শেষ দিন ছিল আজকে, একদিন বাড়িয়ে আগামীকাল
আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় 21 তারিখ পর্যন্ত কিন্তু তা বর্ধিত করা হয়েছে এবং সে অনুসারে 21 তারিখ বেলা 2টো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং ওই দিনই 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এখন পর্যন্ত গতকাল যে শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিয়েছিল হল সংসদের জন্য 86টি এবং আপনার কেন্দ্রীয় সংসদের জন্য 46টি, এর বাইরে আজকেও, তবে কিছুক্ষণ পর সম্মেলন করবে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন রয়েছে, তারা বিস্তারিত জানাবে যে কতটি মনোনয়নপত্র এখন পর্যন্ত বিক্রি হয়েছে। আর যেহেতু একদিন সময় বেড়েছে, এই জন্য কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে অর্থাৎ তারা যে প্যানেল দিবে, প্যানেল তৈরির কাজ করছে এবং দলীয়ভাবে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে, তারা ছাত্র সংগঠনগুলো দলীয়ভাবে দেওয়ার চিন্তা ভাবনা করে তারা প্যানেল গোছাচ্ছে। সব মিলে একটি নির্বাচনী আমেজ কিন্তু বিরাজ করছে গোটা ক্যাম্পাস এলাকায় এবং বিশ্ববিদ্যালয়ের যে 21টি হল রয়েছে, 10টি ছাত্রী হল এবং 11টি ছাত্র হল, প্রত্যেকটি হলেই কিন্তু একটি নির্বাচনের আমেজ বিরাজ করছে এবং সকল শিক্ষার্থী কিন্তু তাদের বেতনাদি, বিদ্যালয়ের যে প্রতিষ্ঠানে যে পাওনাদি রয়েছে, এইগুলো যেহেতু পরিশোধ করতে হবে, পরিশোধ করে মনোনয়নপত্র সংগ্রহ এবং ভোটার হতে হবে, এই জন্য কিন্তু তারা কাজ করছে, পরিশোধ করছে এবং এরই মধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট 11,919 জন ভোটার কিন্তু এরই মধ্যে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং 29 তারিখ পর্যন্ত এই তালিকা সংশোধনের একটি সুযোগ রেখেছে এই নির্বাচন কমিশন। শ্রেয়া। ধন্যবাদ অপু। জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অপু ওহাব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত ভোটের রোড ম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে অনশনে আছেন বেশ কিছু শিক্ষার্থী। আন্দোলনের দ্বিতীয় দিনে 17তম ব্যাচ সহ বিভিন্ন বিভাগ আন্দোলনের সংহতি জানায়। এদিকে 10 কার্যদিবসের মধ্যে ইউজিসির তরফ থেকে দাবি মেনে নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অনশন থেকে সরে যান 2 শিক্ষার্থী। 17 ব্যাচকে জোর করে আন্দোলনে আনা হয়েছে। প্রক্টরের এমন একটি বক্তব্যে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। যদিও প্রক্টরের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি উপাচার্যের। অনশনে অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হয় 4 শিক্ষার্থীকে। দুইজন গেল আর বলা হইলো যে অনশনই প্রত্যাহার হয়ে গেছে। তাহলে এখানে যে বাকি 7 জন ছিল তাদেরকে কি গণায় ধরতেছে না? তারা সাধারণত সিস্টেমের মাধ্যমে সেই আবার ফেসিস্ট সিস্টেমকে ধরে রাখার ট্রাই করছে। ইউসিসি কোনো ভিডিও বার্তা কিংবা লিখিত কোনোভাবে যদি কোনো ডকুমেন্ট দেয় আমাদেরকে যে কার্য হবে, তো আমরা অনশন ভাঙবো। সকল পর্যায়ে পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি। এই ফিডব্যাক পাওয়ার কারণটাই আমি শিক্ষার্থীদেরকে বোঝাতে বলছি, যার শরীরের অবস্থা যেভাবে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি পীড়াদায়ক। বরিশালে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের এক কর্মীকে আটক করেছে পুলিশ। দুপুরে নগর ভবনের সামনে বিক্ষোভ চলাকালে তাকে আটক করা হয়, তবে কোন মামলায় তা স্পষ্ট করা হয়নি। যদিও আন্দোলনকারী আটকের বিষয়টি অস্বীকার করে পুলিশ জানিয়েছে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাকে ধরা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আটকের প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে 2 দিন ধরে চলা ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। দেখতেছে যে নিতে পারতেছে না, তখন আমাদের বন্দুক দিয়ে আমাদেরকে পিটাইছে। তারপর পিছন থেকে আমাদের আরো 4-5 জনকে ধরে নিয়ে গেছে, উঠে গাড়িতে উঠেছে। আমাদের 7 জন তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে। পুরুষ পুলিশ দ্বারা একটা মেয়েকে লাঞ্ছিত করে বিভিন্ন ভাবে তাকে হেনস্থা করে গাড়িতে তোলে। আমাদের যে 11 জন ভাইকে ধরে নিয়ে গেছিল, মানে কোনো প্রমাণ স্বরূপ ছাড়া, এদের 10 জনকে ছাড়া দিছে, 1 জনকে শুধু আটকায় রাখছে। তো আমরা যাচ্ছি আমাদের এই ভাইকে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলন করে যাব। স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের এক কর্মীকে আটকের প্রতিবাদে চলছে বিক্ষোভ। আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। যাচ্ছি তার কাছে। রানা, বিক্ষোভের এখন সবশেষ কি পরিস্থিতি? হ্যাঁ শ্রেয়া, স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। আন্দোলনকারীরা আজ দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই যে সিটি কর্পোরেশনের ভবন রয়েছে, নগর ভবন, সেই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছিল। ঠিক সেই সময় সেখান থেকে এক কর্মীকে আটক করে নিয়ে যায়
পুলিশ। যদিও পুলিশ বলছেন যে তাকে আন্দোলনের কর্মী বা সেই হিসাবে আটক করা হয়নি, বা এর আগে মেডিকেল কলেজ শিক্ষক কলেজের চিকিৎসক স্টাফের উপরে হামলার ঘটনায় যে মামলা দায়ের হয়েছে সেই মামলা হিসেবেও আটক করা হয়নি, তাকে অন্য ভিন্ন ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্টের যে অভিযান রয়েছে তার অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে সেখানে সংস্কার আন্দোলন যারা রয়েছে, স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের কর্মীরা, তারা দাবি করছে যে আন্দোলনের কর্মী হিসেবেই তাকে আটক করা হয়েছে এবং তার মুক্তি যতক্ষণে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং এখন তারা বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বসে রয়েছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওই কর্মীকে মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমাদেরকে আরও তারা জানিয়েছে যে প্রয়োজনে তারা সন্ধ্যায় থানায় যাবে এবং গণগ্রেফতার, অর্থাৎ তারা সকলে স্বইচ্ছায় গ্রেফতার হবে এরকমটিও তারা ঘোষণা করেছে। কেবলমাত্রই তাদের একটি গ্রুপ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে বের হয়েছে। কি বলছেন তারা তাদের কাছ থেকে পরবর্তীতে আমরা জানতে পারবো। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া। ধন্যবাদ রানা। বরিশাল থেকে বিক্ষোভ কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন কাউসার হোসেন রানা। কাল চালু হচ্ছে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। এতে ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমছে 135 কিলোমিটার। এর উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপরে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হবে সেতুটি। ফলে আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে এই জনপদের। মাওলানা ভাসানী সেতুর এক পাশে কুড়িগ্রামের চিলমারি ঘাট এবং অপর প্রান্তে গাইবান্ধার হরিপুর ঘাট। উভয় পাশে করা হচ্ছে 86 কিলোমিটার সংযোগ সড়ক। 2021 সালে নির্মাণ কাজ শুরু করে চীনের একটি প্রতিষ্ঠান। পুরো প্রকল্পে খরচ হয়েছে 925 কোটি টাকা। আমরা অনেক আনন্দিত যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা গাইবান্ধা খুব সহজেই যাতায়াত করতে পারবো। এই অঞ্চলের মানুষ তো সব দিক থেকেই অনেক ডেপ্রায় বঞ্চিত, সেই হিসেবে ব্রিজটা হতে খুবই ভালো হয়েছে। এ নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ, যাচ্ছি তার কাছে। সিরাজ, কুড়িগ্রামে এই যে সেতুটি নির্মাণের কাজ যে শুরু হতে যাচ্ছে কালকে, তো প্রস্তুতি কেমন দেখছেন? শ্রেয়া, আমি সেতুর নিচে এসে দাঁড়িয়েছি, আপনাদেরকে একটু দেখাই। কারণ এই মুহূর্তে কিন্তু সেতুর দুই দিকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ শেষ মুহূর্তে যে কাজ সেই কাজটি চলছে। ধোয়া মোছা থেকে শুরু করে নিরাপত্তাজনিত কারণে কিন্তু এখন সেতু জনসাধারণের জন্য চলাচল নিষিদ্ধ করা আছে। তো আমরা এখানে এসে যেটা দেখলাম, আমরা মূলত সকাল থেকেই বিভিন্ন সেতুর দুই প্রান্তে আমরা ঘুরেছি। এখানে মানুষের যে উচ্ছ্বাস, আজকে সেই ব্যাপারটাই কিন্তু চোখে পড়ছে যে এখানকার মানুষরা যেটা বলছেন যে দীর্ঘদিন থেকে তারা যে চেয়ে আসছিলেন এই তিস্তার উপর এই সেতুটি, সেই সেতুটির কাজ শেষ। আগামীকাল 12টায় উদ্বোধন করা হচ্ছে। উদ্বোধনের পরে থেকেই কিন্তু সন্ধ্যা থেকেই এই সেতুটি জনসাধারণের জন্য চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। তো আমরা যেটা দেখালাম যে সেতুর দুই পাশে কিন্তু স্থানীয় লোকজনের ভিড় বাড়ছে, দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন এখানে আসছে। এই যে তাদের মাঝে আমরা যেটা দেখছি যে একটা খুশির জোয়ার বইছে সেতুর দুই পারের মানুষের মধ্যে। আর যেটা আপনি বলছিলেন যে স্থানীয় এলজিইডি, গাইবান্ধা এলজিইডি এই তথ্যটি আমাদেরকে দিয়েছে, সেটা হয়েছে যে এই সেতু চালু হলে বিশেষ করে উলিপুর, চিলমারির যে মানুষজন যারা কুড়িগ্রাম হয়ে রংপুর হয়ে ঢাকা যাতায়াত করে, তারা যদি এই রুট দিয়ে চলাচল করে ঢাকা, তাহলে 130 কিলোমিটার তাদের কমবে। সবকিছু মিলে এখানে যে বাঁধ হয়েছে, বেশ কিছু সড়ক হয়েছে, সবকিছু মিলে কিন্তু এলাকার মানুষজন অনেকটা উপকৃত হচ্ছে, এমনটাই বলছেন তারা। শ্রেয়া। ধন্যবাদ সিরাজ। কুড়িগ্রাম থেকে সেতু নির্মাণের খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ।